এবছর সারা দেশ জুড়ে বেজায় গরম। রোদের তাপে নদী নালার পুকুরের জল শুকিয়ে গেছে, মাঠে সব ফসল মারা গেছে। হরিপুর গ্রামের শেষ প্রান্তে যে বাড়িটা, সেটা অনিলের। অনিল তার বউ অনিতা আর মেয়ে মিলিকে নিয়ে থাকে। অনিতা সৎ মেয়ে মিলিকে সবসময় বকাঝকা করত। অনিল সকাল সকাল জমিদার বাড়িতে কাজ করতে চলে গিয়েছে। এই মিলি, মিলি, বের হ বলছি তাড়াতাড়ি। অনিতার গলা শুনে মিলি তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসে। মিলি বাইরে এসে দেখে তার মা বাইরে বসে রাগে কাঁপছে। কি হয়েছে মা, ডাকছো কেন? ডাকছি কেন? মুখ পড়ি। এত বেলা হয়ে গেল কিন্তু রান্না বান্নার কোনো নাম নেই, শুধু পড়ে পড়ে ঘুমাস। না, আমি তো ঘুমাইনি, পুকুর ঘাটে আমি জামা কাপড় ধুয়ে দিচ্ছিলাম। চুপ, একটাও কথা বলবি না। একটা কথা বললে মেরে তোর মুখ ভেঙে দেব। কাজের বেলা নেই, শুধু খাবার বেলা গান্ডে পিন্ডে গিলতে পারে। মায়ের কথা শুনে মিলি বেজায় দুঃখ পায়, আর সে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। এদিকে অনিল জমিদার বাড়িতে গেছে। তাকে দেখে জমিদার বাড়ি থেকে বের হয়ে এসেছে। কিরে অনিল, আজকে তো দেরি করে আসলি যে? এমন করলে তো চলে না। বাবু, কালকে সারা রাত কিছু খেতে পাইনি, ঘরে কোনো খাবার দাবার নেই। সকালে বাজার থেকে চাল কিনে রেখে এসেছি, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। অজুহাত তো ভালোই দিতে পারিস রে অনিল। যা, তাড়াতাড়ি গিয়ে কাজ করে ফেল। জমিদারের কথা মতো অনিল কাজ করতে চলে যায়। জমিদার বাড়ির পাশে একটা ছোট্ট জমি ছিল। সারাদিন রোদের ভিতর সেই জমিতে কোদাল চালাতে লাগলো অনিল। এদিকে বাড়িতে মিলির উপর রাগ করে অনিতা বুদ্ধি করতে থাকে কিভাবে মিলিকে তাড়ানো যায়। হতচ্ছাড়া মেয়ে আমাদেরকে একদম জ্বালিয়ে মারলো। আজ এর একটা বিহিত না করে হচ্ছে না। যা একটা বুদ্ধি বের করেছি না, এবার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অনিতা উঠে ঘরে চলে যায়, আর ঘরে যে কটা চাল রাখা ছিল সব লুকিয়ে ফেলে। দুপুর গড়িয়ে বিকেল হয়। মিলি কান্নাকাটি বন্ধ করে রান্নার জন্য উঠে পড়ে, কিন্তু ঘরের যেখানে চাল রাখা সেখানে গিয়ে দেখতে পাই কোনো চাল নেই। এই কি, ঘরে তো একটা চালও নেই। মা তো বললো ঘরে চাল আছে, আর সকালবেলায় তো বাবা কিনে রেখে গেল। তাহলে এতগুলো চাল গেল কোথায়? মিলি আশেপাশে খোঁজ করেও তার মাকে দেখতে পেল না কোথাও। অবশেষে গিয়ে শুয়ে পড়ল। সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম শেষে অনিল জমিদার বাড়িতে গেল। জমিদার তখন উঠোনে বসে হাওয়া খাচ্ছেন। বাবু, আপনার জমিতে চাষ দিয়ে বীজ লাগিয়ে দিয়েছি, দিন, এখন আমার মাইনেটা দিয়ে দিন। মাইনে? কিসের মাইনে? তুই জানিস না আমি দেরি করা একদম পছন্দ করি না। তুই প্রতিদিন দেরি করে এসেছিস, এই জন্য তোর বেতন কাটা গেছে। কি বলছেন বাবু? এমন করবেন না দয়া করে। গরিবের ওপর এমন অত্যাচার করবেন না। হাতে আমার একটাও পয়সা নেই, দয়া করে আমার মাইনেটা দিয়ে দিন। তোর এত বড় সাহস অনিল, তুই আমার সামনে বড় গলায় কথা বলছিস? বের হ এক্ষুনি এখান থেকে, না হলে কিন্তু লোক ডেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত অনিল রাগে দুঃখে কষ্টে টলতে টলতে বেরিয়ে এলো। যখন বাড়ি ফিরে আসে তখন দেখে অনিতা উঠোনে বসে আছে। তাকে দেখে অনিল বলে, এই কই গো, এই তাড়াতাড়ি ভাত দাও, ক্ষুধায় জীবন বের হয়ে যাচ্ছে। ভাত রান্না হয়নি। মানে? আমি তো সকালে চাল কিনে দিয়ে গেলাম, ভাত রান্না হয়নি কেন? তা তোমার মেয়েকে জিজ্ঞেস করো, সারাদিন পড়ে পড়ে ঘুমায়, ভাত রান্না করার সময় আছে তার কাছে? বাবার গলা শুনে মিলি ছুটতে ছুটতে বের হয়ে আসে ঘর থেকে। সারাদিন কি করিস শুনি? সেই সকালে চাল কিনে দিয়ে গেছি, আর এখনো কোনো ভাত রান্না হয়নি। বাবা, চাল কোথায়? ঘরে তো কোনো চাল নেই। দেখেছো তোমার মেয়ের মিথ্যা কথা? দেখেছো তোমার সামনে বসে কিভাবে অনর্গল মিথ্যা কথা বলে চলেছে? অনিল রাগে ক্ষোভে ঘরে ঢুকে যায়, আর গিয়ে দেখতে পায় ঘরের ভিতর সেই জায়গায় চাল রাখা।
তখন বাইরে বেরিয়ে মিলির ওপর চিৎকার করে ওঠে। এই চাল তো ঠিকই ঘরে রাখা আছে, তুই আমার সাথে মশকরা করছিস। দূর হ আমার চোখের সামনে থেকে, আমি যেন কখনো তোর মুখ আর না দেখি। মিলি কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে যায়। তখন সন্ধে নেমে এসেছে। মিলি একটা বনের ভিতর বসে একা একা কাঁদছে। ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বুড়ি। বুড়ি মিলির কান্না শুনতে পেয়ে তার কাছে আসে। কে রে মা তুই এই গভীর বনে একা একা বসে কাঁদছিস কেন? আমার বড় দুঃখ বুড়িমা, আমার বাবা মামাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আরে তুই কাঁদিস না, তুই আমার সাথে চল, আমার সাথে আমার বাড়িতে থাকবি। বুড়ির কথা শুনে মিলি তার সাথে চলে গেল। এদিকে সারাদিনে না খাওয়া অনিল পাগলের মতো হয়ে গেল। শেষে অনিতা কিছু ভাত ফুটিয়ে দেওয়ায় সে শান্ত হলো। অনিতা এখন বেজায় খুশি। যাক, অনেক কষ্টে আপদটাকে বিদায় করেছি। হতচ্ছাড়ি মেয়ে আমাকে জ্বালিয়ে মেরেছে এতদিন। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। অনিল আর অনিতা মিলির কোনো খোঁজ খবর নেয়নি। মিলিও কখনো আসেনি এইদিকে। হঠাৎ একদিন জমিদারের লোক এসে তুলে নিয়ে যায় অনিল আর অনিতাকে। বাবু, আমরা কি দোষ করেছি বাবু? আমাদের এমন করে ধরে আনা হলো কেন? আমরা তো নির্দোষ। হতভাগা, তুই 3 মাসের খাজনা দিস না, আবার বড় কথা। বাবু, আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নেই, এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। এত কিছু আমি বুঝি না, হয় খাজনার টাকা দিবি, না হয় এই গ্রাম ছেড়ে চলে যাবি। অনিলের কাছে কোনো টাকা ছিল না যে সে খাজনা দেবে, তাই যা হবার তাই হলো। অনিল আর অনিতাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো। মনের দুঃখে অনিল আর অনিতা বনের ভিতর দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ হাঁটতে হাঁটতে তারা একটা বাড়ির সামনে এসে উপস্থিত হয়। বাড়িটার উঠোনে অসংখ্য তরমুজ আর তরমুজ দেখে ওদের দুজনেরই চোখ ছানা বড়া হয়ে গেল। ও মা গো, উঠোনে এত তরমুজ কিভাবে হলো? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। দাঁড়াও দেখি এই বাড়িতে কেউ আছে কিনা। কয়েকটা তরমুজ যদি দিত, তাহলে তা বিক্রি করে কিছু টাকা পেতাম। ঠিক তখন বাড়ির ভিতর থেকে সেই বুড়ি বের হয়। বুড়িমা, আমাদের দয়া করে কয়েকটা তরমুজ দিন, আমরা বড়ই দুঃখী, আমাদের কোনো টাকা পয়সা নেই। এই সব তরমুজ আমার নাতনির, ওকে জিজ্ঞেস না করে আমি কিছু দিতে পারবো না। ঠিক তখন ঘরের ভেতর থেকে বের হয় মিলি। মিলিকে দেখে বেশ অবাক হয়ে যায় অনিল আর অনিতা। মিলি ওদেরকে দেখে বলে, কি চান আপনারা? তরমুজ? এখান থেকে একটা তরমুজও দেওয়া যাবে না, আপনারা চলে যান। এই শুনে অনিতা তার নিজের ভুল বুঝতে পারে। মিলিমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেদিন আমি চাল লুকিয়ে রেখে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমিও ভুল করেছি মা, আমি কিছু না জেনেই তোকে তাড়িয়ে দিয়েছি, আমাদেরকে ক্ষমা করে দে। জমিদারের খাজনা দিতে না পারায় আমাদের গ্রাম ছাড়া করে দিয়েছে। যা মা মিলি, বাবা মায়ের সাথে গিয়ে সুখে শান্তিতে থাক। তবে তোমাদের বলছি শোনো, যদি কোনোদিন আমার নাতনিকে কষ্ট দাও, তাহলে কিন্তু তোমাদের শাস্তি পেতে হবে। ওরা দুজনে বুড়ির কাছে কথা দিল মিলিকে আর কখনো কষ্ট দেবে না। মিলি তার বাবা মার সাথে চলে গেল আর উঠোনে চাষ করা সব তরমুজ বিক্রি করে যা টাকা হলো তাই দিয়ে জমিদারের সব খাজনা মিটিয়ে দিল।